এই জাহাজটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এটি ছিল দুনিয়ার সবচাইতে বড় ও বিলাসবহুল জাহাজ। জাহাজটিকে বলা হতো দ্য আনসিঙ্কেবল শিপ, অর্থাৎ যে জাহাজ কখনো ডুববে না। কিন্তু জাহাজটি তার প্রথম যাত্রাতেই 2200 জন যাত্রী নিয়ে উত্তর আটলান্টিক মহাসাগরের বরফ শীতল পানিতে ডুবে যায়। জাহাজটি ছিল বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ, যে জাহাজটি নির্মাণের শুরু থেকে ডুবে যাওয়ার 112 বছর পরেও অনেকের কাছে রহস্যের কেন্দ্রবিন্দুতে। আর সেই সব রহস্যের জট খুলতেই মূর্ধন্যর আজকের এপিসোড। জাহাজটি ডুবে যাওয়ার পরে বহু বিশ্লেষক বহু মতামত দিয়েছেন কিভাবে, ঠিক কী কারণে জাহাজটি ডুবে গিয়েছিল। কেউ দাবি করেছে জাহাজের ক্যাপ্টেনের মাথায় সবচেয়ে কম সময়ে সমুদ্র পাড়ি দেওয়ার ভূত চেপেছিল, সে কারণে যাত্রাপথে থাকা আইসবার্গের সতর্কবার্তা উপেক্ষা করায় আইসবার্গের সাথে সংঘর্ষে জাহাজটি ডুবে যায়। কেউ দাবি করেছেন সত্যিকারের টাইটানিক কখনো ডুবেইনি। আবার কেউ কেউ তো জাহাজের ভেতরে কয়েক সপ্তাহ ধরে জ্বলা আগুনকে দায়ী করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জাহাজের ভেতরে আগুন লেগেছিল। কিন্তু আসলে ঠিক কী কারণে জাহাজটি ডুবেছিল সেটি আজকে জানব। চলুন তবে শুরু করা যাক। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রথম যাত্রার জন্য তৈরি হয়। জাহাজটিকে বিদায় জানাতে সেখানে সেদিন 1 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছিল, কেননা টাইটানিক জাহাজের প্রতি মানুষের কৌতূহল ছিল আকাশচুম্বী। সাধারণ মানুষ টাইটানিক সম্বন্ধে এত গল্প শুনেছিল যে এর বিশালতা ও এর সৌন্দর্য দেখার জন্য লক্ষ মানুষ ভিড় জমায়, কেননা টাইটানিক ছিল এত বিশাল। জাহাজটি লম্বায় ছিল 269 মিটার ও উচ্চতায় ছিল 53 মিটার, যা একটি 8 তলা বিল্ডিংয়ের সমান। বাইরের বিশালতার থেকে জাহাজটি ভিতরের সৌন্দর্যের দিক দিয়ে ছিল আরও অতুলনীয়। নাগরিক জীবনের যাবতীয় লাক্সারিয়াস সুযোগ সুবিধা সহ এটি ছিল একটি ভ্রাম্যমাণ আধুনিক শহর। এছাড়াও টাইটানিক আরেকটি দিক দিয়ে ছিল সেই যুগের সেরা জাহাজ, আর তা ছিল এর সুরক্ষা ব্যবস্থা। টাইটানিক জাহাজকে নির্মাতারা দাবি করেছিল যে এটি কখনো ডুববে না, এমনকি স্বয়ং ঈশ্বরও এটিকে ডুবাতে পারবে না। তাদের সেই অহংকারের পরিণতি আজ আমরা সকলেই জানি। 2 দিন যাত্রা করার পর 1912 সালের 14 এপ্রিল রাত 11টা থেকে 15 এপ্রিল রাত 2টার মধ্যে বিশাল এই জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী কারণে জাহাজের নির্মাতাদের এত আত্মবিশ্বাস ছিল যে তাদের নির্মিত জাহাজটি কখনো ডুববে না? এর উত্তর জানতে জাহাজটির নির্মাণ কৌশলের দিকে নজর দিতে হবে। এর নির্মাণ কৌশল ও টাইটানিক ডুবার আসল রহস্য উদ্ঘাটনের আগে চলুন জেনে নেই এত বড় জাহাজ আসলে সমুদ্রে ভাসে কিভাবে। এর জন্য আমাদের জানতে হবে আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্রানুযায়ী কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায় তা ওই বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। চলুন সূত্রটি একটু বোঝার চেষ্টা করি। এখানে একটি বাটখারা দেখতে পাচ্ছেন, যার ভর 5 কেজি। একে এই গামলার পানিতে নামিয়ে দেওয়ায় এটি ডুবে যায় এবং বাটখারাটির সমান আয়তনের কিছু পানি পাশের পাত্রে উপচে পড়ে। এখন যদি পানির মধ্যে থাকা অবস্থায় এই বাটখারার ভর পরিমাপ করা হয় তাহলে এর ভর পাওয়া যায় 4 কেজি, অর্থাৎ এর ভর 1 কেজি হ্রাস পেয়েছে। পাশের পাত্রের ওই উপচে পড়া পানির ওজন পরিমাপ করলেও দেখা যায় ওই পানির ভরও 1 কেজি, অর্থাৎ কোনো বস্তু পানিতে ডুবালে বস্তুটি তার আয়তনের সমান পানির ভর হারায়। এখন এই বিষয়টি জাহাজের ক্ষেত্রে একটু চিন্তা করুন। জাহাজ ওই বাটখারাটির মতো নিরেট বস্তু নয়। জাহাজের মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে, যা জাহাজের আয়তন অনেক বাড়িয়ে দেয়, আর অত বিশাল আয়তনের পানির পরিমাণও হবে বেশি। জাহাজের ডুবন্ত অংশের আয়তনে ঠিক যতটুকু ভরের পানি ধরবে জাহাজটিও ঠিক ততটুকু ভরের বস্তু জাহাজের ওপর ভাসিয়ে রাখতে পারবে। জাহাজের উপর আরও ভর দেওয়া হলে তা যদি অপসারিত পানির ভরের থেকে বেশি হয় তাহলে জাহাজটি ডুবে যায়। এছাড়াও ভিতরের ওই ফাঁকা জায়গায় কোনো কারণে পানি ঢুকে পড়লেও জাহাজটি পানিতে ডুবে যাবে, আগের বাটখারাটির মতো, ঠিক যেমনটা ঘটেছিল টাইটানিক জাহাজের সাথে। অর্থাৎ টাইটানিকের ভিতর বরফের ধাক্কায় নিচে ছিদ্র হয়ে সেখানে পানি ঢুকে গিয়েছিল। যে কোনো জাহাজের ক্ষেত্রেই দুর্ঘটনায় ভিতরে পানি ঢুকে জাহাজ ডুবে যেতে পারে, কিন্তু তারপরেও টাইটানিক জাহাজের মালিকেরা কেন জাহাজটিকে আনসিঙ্কেবল বলে ঘোষণা করেছিল? এর উত্তর জানতে জাহাজটির নির্মাণ কৌশল দেখে নেওয়া যাক। জাহাজটি ওই সময়ের সমসাময়িক যে কোনো জাহাজের তুলনায় অনেক বিশাল ও মজবুত করে তৈরি করা হয়েছিল। এতে ব্যবহার করা হয়েছিল ডাবল বটম হাল, অর্থাৎ নিচের দিকে 2 স্তর বিশিষ্ট সুরক্ষা আবরণ।
হাল মূলত জাহাজের বাইরের আবরণকে বলা হয়ে থাকে, যেটা জাহাজকে মজবুত করে তোলে। এটা স্টিলের তৈরি একটি শক্ত কাঠামো, যেটাকে আপনি জাহাজের মেরুদণ্ড বলতে পারেন। টাইটানিকের পুরো কাঠামো এমনিতেই অনেক শক্তপোক্ত ছিল। একে আরও শক্তিশালী করার জন্য টাইটানিকের এই নিচের অংশে 2 স্তর বিশিষ্ট আবরণের ব্যবহার করা হয়েছিল। স্বাভাবিকভাবে সমুদ্রে যখন কোনো জাহাজ চলাচল করে, তখন এর নিচের অংশের সাথে বড় কোনো পাথর বা অন্য কিছুর সাথে সংঘর্ষের আশঙ্কা থাকে। জাহাজটির 2 স্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা থাকায় যদি সংঘর্ষের কারণে নিচের অংশ ভেঙেও যায়, তবে এর দ্বিতীয় আবরণ একে সুরক্ষিত রাখবে এবং জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। আর টাইটানিকের 2 নম্বর সুরক্ষা ব্যবস্থা একে আরও সুরক্ষিত করে তোলে, যেখানে টাইটানিককে 16টা আলাদা আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। জাহাজের এই নিচের অংশ, যেটা জাহাজের প্রধান অংশ হয়ে থাকে, যে অংশটি পানির নিচে থাকে, কোনো দুর্ঘটনায় যদি এই অংশে কোনো ছিদ্র হয়ে যায়, তাহলে ধীরে ধীরে ছিদ্র দিয়ে পানি ঢুকে পুরো জাহাজটি ডুবে যায়। কিন্তু টাইটানিকের এই নিচের অংশকে 16টি খণ্ডে ভাগ করা হয়েছিল। এতে সুবিধা ছিল যে যদি দুর্ঘটনাবশত কোনো আইসবার্গ বা কোনো কিছুর সাথে সংঘর্ষে জাহাজের কোনো কম্পার্টমেন্টে পানি প্রবেশ করে, তাহলে বাকি অংশে পানি প্রবেশ করতে পারবে না, ফলে জাহাজটি ডুববে না। আর টাইটানিককে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর 16টির মধ্যে 4টি কম্পার্টমেন্টেও যদি পানি ভরে যায়, তবুও টাইটানিক ডুববে না। আর একসাথে 4টির বেশি কম্পার্টমেন্টে পানি প্রবেশ করা ছিল মোটামুটি অসম্ভব ব্যাপার, কেননা কম্পার্টমেন্টগুলো অনেক বড় ছিল। তাই পাথর বা আইসবার্গ, তা যত বড়ই হোক, টাইটানিক জাহাজকে কখনোই ডুবাতে পারবে না, যে কারণে টাইটানিককে কখনো ডুববে না বা আনসিঙ্কেবল শিপ বলা হতো। টাইটানিক জাহাজটি হোয়াইট স্টার লিংক কোম্পানি আনুমানিক 3 বছর ধরে $75 লাখ খরচ করে 26 মাস সময় ব্যয় করে নির্মাণ করেছিল। 2রা এপ্রিল 1912 সালে জাহাজটি তৈরি সম্পূর্ণ হয়। এর কিছুদিন পরেই 10 এপ্রিল 1912 সালেই একে প্রথম যাত্রার জন্য প্রস্তুত করা হয়। জাহাজটির ক্যাপ্টেন ছিল 62 বছর বয়সী এডওয়ার্ড জন স্মিথ, যিনি অনেক অভিজ্ঞ ক্যাপ্টেন ছিলেন, আর এটাই তার শেষ সমুদ্র যাত্রা ছিল। এরপরেই তিনি রিটায়ারমেন্টে যেতেন। এমনিতে যে কোনো জাহাজের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক পৌঁছাতে 7 থেকে 8 দিনের মতো সময় লাগত, কিন্তু হোয়াইট স্টার লিংক কোম্পানি টাইটানিককে দুনিয়ার সবচাইতে দ্রুতগামী জাহাজ হিসাবে প্রমাণ করার জন্য ক্যাপ্টেন স্মিথকে মাত্র 6 দিনেই গন্তব্যে পৌঁছাতে নির্দেশ দিয়েছিল। টাইটানিক তার যাত্রার মাত্র কয়েকদিন আগেই নির্মাণ সম্পন্ন হয়েছিল, যে কারণে জাহাজের কোনো সেফটি টেস্টও করা হয়নি, কিন্তু একে তবুও এক লম্বা যাত্রার জন্য প্রস্তুত করা হয়, যেটার একটি কারণও ছিল। আসলে হোয়াইট স্টার লিংক কোম্পানির RMS অলিম্পিক নামে আরেকটি জাহাজ ছিল, যেটা দেখতে অনেকটা টাইটানিকের মতোই ছিল, শুধু আকৃতিতে একটু ছোট ছিল। 1912 সালের মার্চের দিকে অলিম্পিক জাহাজ দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়। এর কারণে অলিম্পিক জাহাজ মেরামত করার জন্য বন্দরে রেখে দেওয়া হয়। জাহাজগুলো অনেক বড় হওয়ায় এগুলোর মেরামতে কয়েক মাস সময় লেগে যায়। এই কারণে হোয়াইট স্টার লিংক কোম্পানি নিজেদের ব্যবসা চালু রাখার জন্য পরের মাসেই অর্থাৎ এপ্রিল মাসেই টাইটানিক জাহাজ লঞ্চ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এখানে একটি বিতর্ক আছে। অনেকেই মনে করেন অলিম্পিকের মেরামত সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং কোম্পানি টাইটানিকের নামে অলিম্পিক জাহাজকে যাত্রার জন্য বাছাই করেছিল, যার কারণে অনেকেই মনে করেন টাইটানিক কখনো ডুবেইনি। যেটি ডুবেছিল সেটা ছিল RMS অলিম্পিক জাহাজ, আর এটা শুধুমাত্র একটা বিতর্ক, এর কোনো প্রমাণ নেই। ফেরা যাক টাইটানিকের যাত্রায়। টাইটানিকের যাত্রার জন্য কোম্পানি থেকে কয়েকজন অভিজ্ঞ ক্রু মেম্বার নিতে আগ্রহী হয়, যার কারণে টাইটানিকের কয়েকজন ক্রু মেম্বারকে সরিয়ে অলিম্পিকের কিছু ক্রু মেম্বারকে নিয়োগ দেওয়া হয়। টাইটানিকের একজন অফিসার ছিল ডেভিড ব্লেয়ার, যাকে সরিয়ে অলিম্পিকের কোনো এক অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছিল। ডেভিড ব্লেয়ার যখন সবকিছু গুছিয়ে বাড়ি ফিরছিল, তখন সে ভুলে লকারের চাবিও সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজের একমাত্র দূরবীনটি ছিল ওই লকারে। তার এই ছোট্ট একটি ভুলই কিছুক্ষণ পরেই জাহাজটি ডুবার আসল কারণ হিসেবে আবিষ্কার করবেন। এরপর জাহাজের যাত্রা করার দিন এসে গেল এবং টাইটানিক সমুদ্রে যাত্রা করল। জাহাজের ক্যাপ্টেন স্মিথ ভালো করে জানত যে বছরের এই সময় যাত্রাপথে অনেক আইসবার্গ থাকে, তাই তিনি উত্তর দিকের এই সোজা রাস্তা ছেড়ে দক্ষিণ দিকের এই রাস্তা বেছে নেন। সমুদ্রে থাকা ছোট ছোট বরফের পাহাড়কে আইসবার্গ বলা হয়,
যেগুলো গ্লেসিয়ার্স থেকে ভেঙে স্রোতের সাথে ভেসে ভেসে মধ্য সমুদ্রে চলে আসে। গ্রিনল্যান্ড থেকে বরফের এই ছোট ছোট পাহাড় ভেঙে এই ম্যাপে দেখানো রাস্তায় ভাসতে ভাসতে আটলান্টিক মহাসাগরে চলে আসে। বিশেষ করে এই অঞ্চলে এপ্রিল মাসে অনেকগুলো আইসবার্গ ভেসে আসে, কিন্তু এদের আটলান্টিক মহাসাগরে পৌঁছতে 2 বছরের মতো সময় লেগে যায়। আর এত সময়ে আইসবার্গের বরফ গলতে গলতে সমুদ্রের পানির সাথে মিশে যায়। শুধুমাত্র আয়তনে বিশাল কোনো আইসবার্গই সমুদ্রের মাঝখানে আসতে পারে। তাই ক্যাপ্টেন স্মিথ আইসবার্গের ঝামেলা এড়াতে এই রাস্তার বদলে দূরের এই রাস্তাকে বেছে নিয়েছিলেন। আর তখন দূরের আইসবার্গ বা এই জাতীয় বিপদ দেখার জন্য ভালো কোনো টেকনোলজিও ছিল না, যার কারণে জাহাজের সামনে কিছুটা উপরের দিকে ক্রুজ নেস্ট নামে একটা জায়গা রাখা হয়। একে লুক আউট পয়েন্টও বলা হয়ে থাকে। এই ক্রুজ নেস্টে সবসময়ই 1 কি 2 লোক দূরবীন নিয়ে বসে থাকে, এটা দেখতে যে জাহাজের সামনে কোনো বিপদ আছে কিনা। এছাড়াও জাহাজগুলো যখন সমুদ্রপথে চলাচল করে তখন সবগুলো জাহাজ ওয়্যারলেস রেডিও সিগন্যালের মাধ্যমে অন্যান্য জাহাজগুলোকে আশেপাশের পরিবেশ সম্পর্কে তথ্য পাঠায়। টাইটানিক যখন মাঝ সমুদ্রে ছিল তখন করোনিয়া নামক এক জাহাজ থেকে প্রথম আইসবার্গের সতর্কবার্তা আসে। সেই আইসবার্গটি টাইটানিক জাহাজ থেকে প্রায় 1 দিনের দূরত্বে ছিল। টাইটানিকের সিনিয়র অফিসার জ্যাক ফিলিপস তখন ওয়্যারলেস রেডিও সিস্টেম অপারেট করছিল। 14 এপ্রিল দুপুরে টাইটানিককে আইসবার্গের দ্বিতীয় সতর্কবার্তা পাঠানো হয়। ওয়্যারলেস অপারেটর জ্যাক ফিলিপস জাহাজের ক্যাপ্টেনকে এই সতর্কবার্তা সম্পর্কে জানিয়ে দেয়। টাইটানিক জাহাজের এই প্রথম যাত্রায় টাইটানিক জাহাজের মালিক জোসেফ ব্রুস ইসমে নিজেও যাত্রা করছিল। জাহাজের ক্যাপ্টেন স্মিথ ব্রুস ইসমেকে এই সতর্কবার্তা সম্পর্কে জানালে ব্রুস ইসমে আইসবার্গের এই সতর্কবার্তাকে এড়িয়ে যায়। তিনি ভেবেছিলেন সমুদ্রপথে আইসবার্গ থাকা একটি স্বাভাবিক ঘটনা, আর তিনি যে জাহাজে যাত্রা করছিলেন সেটি ছিল দ্য আনসিঙ্কেবল শিপ, অর্থাৎ কখনো না ডুবা জাহাজ। এছাড়া জাহাজের মালিক এটা চাচ্ছিল না যে এই সতর্কবার্তার কারণে জাহাজের স্পিড কমে যাক আর জাহাজ তার নির্ধারিত সময়ে পৌঁছাতে দেরি করুক। এরপরেও টাইটানিককে আইসবার্গের আরও 5 বার সতর্কবার্তা পাঠানো হয়, আর শেষ সতর্কবার্তাটি এসএস ক্যালিফোর্নিয়া জাহাজ থেকে পাঠানো হয়েছিল। আর এভাবে চলতে চলতে এক সময় রাত হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত সে রাতে আকাশে চাঁদও ছিল না, যার কারণে ভিজিবিলিটি অনেক কম ছিল। আর ওই ক্রুজ নেস্টে বসে থাকা লোকদের কাছে কোনো দূরবীনও ছিল না, যেটা আগের অফিসারের সিন্দুকের মধ্যে ছিল। জাহাজটি তার সর্বোচ্চ 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে যাচ্ছিল। তখন আইসবার্গ থেকে টাইটানিক আনুমানিক 2 ঘন্টার দূরত্বে ছিল। ঘুটঘুটে অন্ধকারে সমুদ্রের পানি ভেদ করে টাইটানিক জাহাজ শো শো করে এগিয়ে যাচ্ছে। তখন তারা এতটাই আনন্দে মেতেছিল যে কারো কোনো ধারণাই ছিল না যে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সামনেই তাদের জন্য এক পাহাড়ের সমান বরফের টুকরো অপেক্ষা করছে। রাত 11:30। টাইটানিক এখন বরফের টুকরো থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। পরবর্তী 10 মিনিটের মধ্যেই জাহাজটি বরফের সাথে ধাক্কা খেতে চলেছে। ক্রুজ নেস্টের 2 সাহসী কর্মী ফ্রেডরিক ফ্লিট ও রেজিনাল্ড লি কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে জাহাজের সামনের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তাদের কাছে দূরবীন না থাকায় আর অতিরিক্ত ঠান্ডা বাতাসের কারণে তারা বেশি দূর পর্যন্ত দেখতেও পারছিল না। রাত 11:39 হঠাৎ ফ্রেডরিক ফ্লিট দেখতে পায় সামনে বিশাল এক বরফের পাহাড়। সাথে সাথেই সে কোনো দেরি না করে 3 বার বিপদ ঘণ্টা বাজিয়ে দেয়। এরপর নিয়ন্ত্রণে থাকা অফিসারকে ফোন করে জানিয়ে দেয় যে সামনেই এক বিশাল আইসবার্গ, জলদি জাহাজকে বাম দিকে ঘোরাও। অফিসার এই কথা শোনার সাথে সাথেই জাহাজের ইঞ্জিনকে উল্টো দিকে চালু করে দেয়, সাথে জাহাজকে অতি দ্রুত বাম দিকে ঘোরাতে থাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এত গতিতে থাকা এত বড় জাহাজ এত কম সময়ের মধ্যে থামিয়ে দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তারপরও কিছুটা গতি কমানো সম্ভব হয়েছিল। এরপর 11:40 টাইটানিকের সামনের ডান দিকের অংশ বরফের সাথে ধাক্কা খায়। এই ধাক্কা এত জোরে লেগেছিল যে জাহাজের সকল যাত্রী এতে কেঁপে উঠেছিল। এর ফলে টাইটানিকের ডাবল বটম হাল কোনো কাজে আসেনি, কারণ আইসবার্গের সাথে সংঘর্ষে জাহাজের এই অংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল যেখানে সিঙ্গেল লেয়ার লাগানো ছিল, আর বরফের সাথে সংঘর্ষে সেই জায়গায় প্রায় 30 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর এখানেই জন্ম দেয় আরেক সমালোচনার, কেননা টাইটানিক জাহাজকে অনেক মজবুত করে তৈরি করা হয়েছিল, কিন্তু বরফের এই ধাক্কাতেই কিভাবে সেখানে এত বড় ফাটলের তৈরি হলো। সন্দেহ করা হয়েছিল যে টাইটানিকের ওই কম্পার্টমেন্টে নাকি 1 সপ্তাহ ধরে আগুন লেগেছিল, যার কারণে ওই অংশ নরম হয়ে যায়।
আর বরফের সামান্য ঘর্ষণই সেখানে এত বড় ফাটলের তৈরি হয়। সেখানে আগুন লাগার বিষয়টি পরিষ্কার বুঝতে এই ছবিটির এইখানে খেয়াল করুন, যেখানে একটু কালো অংশ রয়েছে। ধারণা করা হয়েছিল আগুনের কারণে সেখানে অমন দাগ হয়েছিল, আর দুর্ভাগ্যবশত সেখানেই আইসবার্গের ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর ক্যাপ্টেন স্মিথ ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবের জন্য ম্যাপ খুলেন। তখন সে বুঝতে পারে জাহাজের 6টি কম্পার্টমেন্ট ড্যামেজ হয়েছে, সেখানে দ্রুত পানি ঢুকে পড়ছে, যেটা দেখে ক্যাপ্টেন স্মিথ শক হয়ে যায়, কারণ জাহাজ কেবল 4 কম্পার্টমেন্টের পানিপূর্ণতাই সহ্য করতে পারে। সেখানে 6 কম্পার্টমেন্ট পানিপূর্ণ হওয়ার মানে হলো যে জাহাজকে আজ পর্যন্ত আনসিঙ্কেবল বলা হচ্ছিল, সেই টাইটানিক জাহাজটি কয়েক ঘন্টার মধ্যেই ডুবতে চলেছে। সংঘর্ষের 20 মিনিট পর রাত 12টার দিকে ক্যাপ্টেন স্মিথ অন্যান্য জাহাজকে ডিস্ট্রেস সিগন্যাল পাঠানোর আদেশ দেন, যেন আশেপাশের কোনো জাহাজ তাদের উদ্ধার করতে আসে। ফলে ওয়্যারলেস অপারেটর জ্যাক ফিলিপস একটানা সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে এমন কোনো জাহাজ ছিল না যারা টাইটানিকের এই সিগন্যাল রিসিভ করবে। 6 কম্পার্টমেন্ট পানিপূর্ণ হওয়ার পর পানি এখন ধীরে ধীরে ডেকের উপর উঠে আসতে থাকে। ক্যাপ্টেন স্মিথ তখন সবগুলো লাইফবোট বাইরে বের করার নির্দেশ দেয়, কিন্তু টাইটানিকের যাত্রীদের তুলনায় লাইফবোটের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। 65টি লাইফবোটের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও মাত্র 20টি লাইফবোট ছিল জাহাজে, যা দিয়ে মাত্র 1200 মানুষ বাঁচতে পারত, যেখানে জাহাজের যাত্রী ছিল 2200 এরও অধিক। অনেকে ভেবেছিল যে এই জাহাজ কখনো ডুববে না, তাই শুরুর দিকে প্রথম লাইফবোটে 65 জনের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও মাত্র 27 থেকে 28 জন যাত্রী উঠেছিল। এদিকে জ্যাক ফিলিপস একটানা ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতে থাকে, আর সৌভাগ্যক্রমে কিছু দূরে থাকা একটি জাহাজ কার্পেথিয়া এই সিগন্যাল রিসিভ করে এবং তারা ফিরতি সিগন্যালে জানায় যে তারা টাইটানিকে থাকা যাত্রীদের বাঁচাতে আসছে। কিন্তু এই দুই জাহাজের মধ্যবর্তী দূরত্ব ছিল 107 কিলোমিটার, অর্থাৎ যদি কার্পেথিয়া তার ফুল স্পিডেও আসে তাহলেও ঘটনাস্থলে পৌঁছাতে 4 ঘন্টা লেগে যাবে। কিন্তু 4 ঘন্টা সার্ভাইভ করার মতো কোনো অবস্থায় ছিল না টাইটানিকের। খুব দ্রুত টাইটানিকের সামনের অংশে পানি ভর্তি হয়ে ডুবে যাচ্ছিল এবং পেছনের অংশ উপরের দিকে উঠছিল। ঠিক এই সময়ই সবাই বুঝতে পারে যে টাইটানিক ডুবতে চলেছে, আর তখনই সবাই লাইফ বোটে ওঠার জন্য লড়াই শুরু করে দেয়। অনেকে কর্মীদের ঘুষও দিতে চায়। রাত 1:50 যখন শেষ লাইফ বোট নামানো হয়, তখনও জাহাজে 1500 এরও বেশি মানুষ অবশিষ্ট ছিল। আকাশে ফ্লেয়ার চালানো হচ্ছিল, যেন আশেপাশের কোনো জাহাজ দেখতে পেয়ে সাহায্যের জন্য আসে। দূরের কোনো এক জাহাজ এই ফ্লেয়ার দেখতেও পেয়েছিল, কিন্তু তারা ভেবেছিল টাইটানিকে যাত্রা করা ধনী লোকেরা আনন্দ ফুর্তি করার জন্য আতশবাজি করছে, তাই তারা সেদিকে না গিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। এদিকে টাইটানিকে দ্রুত পানি ঢুকছিল এবং টাইটানিক অতি দ্রুত পানিতে ডুবতে থাকে। টাইটানিকের সামনের অংশ ভারী হয়ে পানির নিচে ডুবে যায়, যার কারণে পেছনের অংশ উপরের দিকে উঠতে থাকে। জাহাজের এই অবস্থা দেখে ক্যাপ্টেন স্মিথ জাহাজের ক্রুদেরকে নিজেদের জীবন বাঁচানোর পরামর্শ দেয়, কিন্তু জ্যাক ফিলিপস নিজের জীবনের পরোয়া না করে তখন পর্যন্ত ডিস্ট্রেস সিগন্যাল পাঠাচ্ছিল। যতক্ষণ পর্যন্ত জাহাজে বিদ্যুৎ ছিল ততক্ষণে ফিলিপস অন্য একটি জাহাজ কার্পেথিয়ার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। যখন জাহাজের সামনের অংশ উপরের দিকে উঠছিল তখন শর্ট সার্কিটের কারণে সমস্ত জাহাজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আটলান্টিক সাগর মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে। জাহাজের পেছনের অংশ পুরোপুরি লম্বভাবে উপরে উঠে যায়। অধিক ওজনের কারণে টাইটানিক 2 ভাগে বিভক্ত হয়ে যায়, আর রাত 2:20 52,000 টন ওজনের কখনো না ডুবা টাইটানিক জাহাজ আটলান্টিকের অতল গহ্বরে তলিয়ে যায়। যে 1500 জন লোক জাহাজে অবশিষ্ট ছিল তাদের কেউ কেউ এই জাহাজের সাথে ডুবে গিয়েছিল, আর বাকিরা সমুদ্রের এই -2°C তাপমাত্রার ঠান্ডা পানিতে জমে গিয়ে মারা গিয়েছিল। ক্যাপ্টেন স্মিথ শেষ পর্যন্ত জাহাজে ছিল। তিনি চাইলেই সুরক্ষা বোটে চড়ে নিরাপদে চলে যেতে পারতেন, কিন্তু তিনি যাননি। টাইটানিক ডোবার আনুমানিক 2 ঘন্টা পর কার্পেথিয়া জাহাজ বেঁচে থাকা অবশিষ্ট মানুষদের উদ্ধার করতে আসে। কেবলমাত্র 706 জন লোকই এই দুর্ঘটনায় বেঁচে ফিরতে পেরেছিল। 3 দিন পর 18 এপ্রিল 1912 সালে কার্পেথিয়া জাহাজ নিউ ইয়র্কে পৌঁছায়। টাইটানিক ডুবির এই ঘটনার পর বছরের পর বছর কেটে যাচ্ছিল, কিন্তু একটি প্রশ্ন মানুষের মনে ক্রমেই শক্ত হচ্ছিল যে জাহাজকে কখনো ডুববে না বলে ঘোষণা দেওয়া হলো সেটি এত সহজে কিভাবে ডুবে গেল। এই প্রশ্নের জবাব তখনই পাওয়া যাবে যখন টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাবে।
বহু বছর খোঁজাখুঁজি শেষে ৭৭ বছর পর ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আমেরিকান ওশিয়ানোগ্রাফার রবার্ট বেলার্ড সর্বপ্রথম টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করে। খুঁজে পাওয়ার পর এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে, অনেকে অনেকবার সেখানে দেখতেও গিয়েছে। তারা সবাই জাহাজের ধ্বংসাবশেষ দেখে অবাক হয়ে গিয়েছিল, কেননা টাইটানিক 2 ভাগে বিভক্ত হয়ে 2 দিকে ছড়িয়েছিল। জাহাজের আগের অংশের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু পেছনের অংশ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় 2000 ফুট দূরে পড়ে রয়েছে, যা দেখে মনে হয় পেছনের অংশ জাহাজের কোনো অংশই নয়। আরও রিসার্চের পর জানা গেছে, যখন টাইটানিক বানানো হয়েছিল তখন কস্ট কাটিং করার জন্য স্টিলের পরিবর্তে কাস্ট আয়রন ব্যবহার করা হয়েছিল। যেহেতু কাস্ট আয়রন স্টিলের থেকে নরম হয়ে থাকে, তাই যে জায়গায় বরফের ধাক্কা লাগে সেখানে সহজেই ড্যামেজ হয়ে সেখানকার নাট বল্টু খুলে গিয়ে পানি ঢুকে যায়, আর আগুনের ব্যাপারটি তো ছিলই। কিন্তু এখন টাইটানিক জাহাজ সমুদ্রের ইকোসিস্টেমের সাথে লড়াই করে নিজের অস্তিত্ব হারানোর পথে। বিজ্ঞানীদের ধারণা, আগামী 30 বছরের মধ্যে টাইটানিকের আর কোনো অবশিষ্টই থাকবে না। বিভিন্ন ব্যাকটেরিয়া টাইটানিকের বাকি অংশ পানির সাথে মিশিয়ে দেবে, এর কোনো অস্তিত্বই থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।